এই ঘটনাটা আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলছি। এটার কোনো নাটকীয় সাজানো রূপ নাই। গ্রামের মানুষ যেমন করে বসে বসে কথা বলে, এই গল্পটাও ঠিক সেভাবেই বলা। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় একটা বিল ছিল, নাম ইচাইল বিল। এখন যারা নতুন প্রজন্ম তারা এই বিলটাকে দেখে বুঝতেই পারবে না একসময় এই বিলটাই ছিল পুরো এলাকার জীবন। চারদিকে শুধু পানি, নৌকা, কচুরিপানা আর জঙ্গল। বর্ষাকালে তো এমন হতো বিল আর আকাশ আলাদা করে বোঝাই যেত না। এই ইচাইল বিলের একদম মাঝখানে ছিল একটা বটগাছ, আজও আছে। বটগাছটা এমন বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো পানির মাঝখানে দাঁড়িয়ে আছে কোনো পাহারাদার। সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো, বছরের প্রায় 6 মাস বিল পানিতে ডুবে থাকলেও এই বটগাছের গোড়ায় কোনোদিন পানি উঠত না। অনেকে বলতো ওখানে উঁচু টিলা আছে, কিন্তু যারা ছোটবেলা থেকে দেখেছে তারা বলতো, না রে বাবা, টিলার কথা না, ওখানে অন্য কিছু আছে। এই গল্পটা যিনি আমাদের বলেছেন তার নাম আরশাদ খাঁ। ওনার বয়স তখন 100 বছরের ওপরে। কথা বলতে বলতে মাঝে মধ্যে থেমে যেতেন, চোখটা কেমন জানি দূরে চলে যেত। উনি বলতেন, আমি যেটা বলছি এইটা আমার বানানো গল্প না, আমার বাবা যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। সময়টা তখন আনুমানিক 1920 সাল। এই দিকে তখন মানুষ খুব কম। বিলের দক্ষিণ পশ্চিম দিকে ছিল 2-1টা গ্রাম, বাকি সব পানি আর জঙ্গল। আরশাদ খাঁদের বসত ভিটা ছিল বিলের কিনারায়। সেই সময় ফুলবাড়িয়ার পুরনো নাম ছিল গোবিন্দগঞ্জ। এলাকাটা ছিল মুক্তাগাছার জমিদারের অধীনে। হিন্দু মুসলমান মিলেমিশেই থাকত, ঝগড়াঝাটি খুব একটা ছিল না, সবাই একে অপরের খবর নিত। একদিন হঠাৎ খবর আসে জমিদারের লোকজন পালপাড়ার কাছে একটা বাড়ি বানাবে। বাড়িটা যখন তৈরি হলো গ্রামের মানুষ অবাক, কারণ ওই সময়ে বেশিরভাগ বাড়ি ছিল বাঁশের, আর এইটা কাঠের তৈরি টিনের চাল। তখনকার দিনে এই রকম বাড়ি মানে বড় ব্যাপার। কিছুদিন পর জানা গেল এই বাড়িতে থাকতে আসবে জমিদারের এক বাইজি, নাম কল্পনা রানী, তার সঙ্গে তার বৃদ্ধা মা। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষের ভেতর কেমন জানি একটা অস্বস্তি ঢুকে গেল। জমিদারের বাইজি এই পরিচয়টাই ছিল ভয়ের জন্য যথেষ্ট। কল্পনা রানী খুব সুন্দরী ছিল, গ্রামের কেউ কেউ দূর থেকে দেখেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো ওই বাড়িতে কোনো চোর, ডাকাত, এমনকি মাতাল লোকও ঢোকার চেষ্টা করেনি। লোকজন বলাবলি করত, ও বাড়ির দিকে তাকালেই বুক ধরফর করে। কিছুদিনের মধ্যেই কল্পনা রানীর একটি ছেলে জন্মায়। ছেলেটার নাম রাখা হয় গোপাল। গোপাল ছিল এক অদ্ভুত বাচ্চা, দুষ্টু, চঞ্চল, কিন্তু কথা বলতো এমনভাবে যেন অনেক বড় ঘরের সন্তান। অনেকে তাকে অবৈধ সন্তান বলে দূরে রাখত, আবার অনেকে তাকে স্নেহ করত। গোপাল বড় হতে থাকে। এরই মধ্যে একদিন গ্রামে আসে এক লোক, নিজেকে পরিচয় দেয় রাজ হেকিম, নাম বলে সামু। এই লোকটাকে যারা প্রথম দেখেছিল তারা একটা কথাই বলতো, লোকটা স্বাভাবিক না। চোখ ছিল অদ্ভুত, চোখে চোখ রাখলে মনে হতো সে শুধু তাকাচ্ছে না, ভেতরের চিন্তা পড়ে ফেলছে। সে লাল ধুতি পরত, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, লম্বা দাড়ি, বড় গোঁফ। বয়স দেখে মনে হতো 60-এর মতো, কিন্তু চামড়া দেখে মনে হতো এই লোক 150-200 বছরের কম না। সামু খুব কম কথা বলতো, খুব কম খেত, অনেক সময় দিনের পর দিন কিছু না খেয়েই থাকত। রাতে ঘুমাতো না। অনেকে রাতের বেলা বিলের বটগাছের নিচে তাকে বসে থাকতে দেখেছে, কিন্তু কেউ কাছে যায়নি, কারণ তার চোখের দিকে তাকানোর সাহস কারও ছিল না। সামু গ্রামে আসার কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। গরু, ছাগল হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে থাকে। মরা পশু কাটলে দেখা যায় শরীরে 1 ফোঁটা রক্ত নেই। এই জায়গায় মানুষ চুপ করে যায়, কারণ এইটা রোগ না। এরপর সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনটা দেখা যায় গোপালের মধ্যে। এই ছেলেটা যে সারাদিন মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, সে হঠাৎ চুপচাপ হয়ে যায়।
সারাক্ষণ সামুর পাশে বসে থাকে, তার সঙ্গে জঙ্গলে যায়। আর একদিন দেখা যায় গোপালের বাহুতে লম্বা সেলাইয়ের দাগ। কেউ জানে না কখন কিভাবে এই দাগ হলো। আরশাদ খাঁ এখানে এসে থামতেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন, তারপর বলতেন, এই পর্যন্ত যা বললাম এটা শুধু শুরু ছিল। কারণ এখান থেকেই ঘটনাগুলো আর সাধারণ থাকেনি, এখান থেকেই শুরু হয় অস্বাভাবিকতা। সামু গ্রামে আসার পর প্রথম 1-2 বছর আসলে কেউ তেমন কিছু টেরই পায়নি। লোকটা ছিল অদ্ভুত, কিন্তু ক্ষতিকর মনে হয়নি। সে কারো সাথে অযথা কথা বলতো না, কাউকে ভয় দেখাতো না, কোনো ঝামেলাও করতো না। কিন্তু গ্রামের বয়স্ক মানুষরা বলেন, ভয় সবসময় চিৎকার করে আসে না, কিছু ভয় আসে নিঃশব্দে। ঠিক সেটাই হয়েছিল। সামু আসার প্রায় 1 বছর পর থেকে গ্রামে এক ধরনের অদ্ভুত পরিবর্তন দেখা দিতে শুরু করে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু পরে যখন ঘটনাগুলো একটার পর একটা ঘটতে লাগলো, তখন মানুষ ভয় পেতে শুরু করে। গ্রামের কয়েকটা গরু আর ছাগল হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে শুরু করলো। মরা পশুগুলো বাইরে থেকে দেখলে মনে হতো কোনো রোগে মারা গেছে, কিন্তু সমস্যা ধরা পড়ে তখন যখন মুচিরা চামড়া ছাড়াতে গিয়ে বলে, এই গরুর শরীরে 1 ফোঁটা রক্তও নাই। শুনতে অদ্ভুত লাগলেও 1টা-2টো নয়, এভাবে একের পর এক গবাদি পশু মারা যেতে থাকে। কেউ বলল নতুন কোনো রোগ এসেছে, কেউ বলল পানিতে বিষ, কিন্তু কেউই ঠিক উত্তর খুঁজে পাচ্ছিল না। একটা বিষয় কিন্তু সবাই লক্ষ্য করছিল, এই ঘটনাগুলো শুরু হওয়ার সময় থেকেই সামু প্রায়ই 3-4 দিনের জন্য উধাও হয়ে যেত। সে নাকি মধুপুর শালবনের দিকে চলে যেত, কারো সাথে কিছু বলতো না, কারোর অনুমতিও নিত না। আর যখন ফিরত, তার চোখ আরও ভয়ঙ্কর লাগত, যেন মানুষ না, যেন অনেক কিছু দেখে ফিরে এসেছে। এই সময় গোপালের আচরণে পরিবর্তন শুরু হয়। আগে যে ছেলেটা সারাদিন গ্রাম চষে বেড়াতো, যে ছেলেটা নদী, বিল, মাঠ সব জায়গায় দৌড়াদৌড়ি করত, সে হঠাৎ করেই চুপচাপ হয়ে যায়। লোকজন লক্ষ্য করে গোপাল এখন প্রায় সারাদিন সামুর পাশেই বসে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয় না, কেউ ডাকলেও সে সাড়া দেয় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গোপাল নাকি মাঝে মধ্যে সামুর সাথে জঙ্গলেও যায়, কিন্তু ফিরে এসে সে কিছুই বলে না। একদিন গ্রামের এক লোক সাহস করে গোপালকে জিজ্ঞেস করেছিল, বাবা, জঙ্গলে গিয়ে তোমরা কি করো? গোপাল শুধু একবার তাকিয়েছিল, কোনো কথা বলেনি। আর সেই লোকটি পরে বলে, ওই ছেলের চোখে আমি গোপালকে দেখিনি, ওই চোখে অন্য কিছু ছিল। এই ঘটনার পর কেউ আর গোপালকে প্রশ্ন করার সাহস পায়নি। এরই মধ্যে আর একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। কল্পনা বাইজির বাড়ির চারপাশে হঠাৎ করে অস্বাভাবিক সংখ্যায় কাক জমতে থাকে। সকাল, দুপুর, সন্ধে সব সময় কাকের ডাক। এত কাক যেন গাছ কালো হয়ে থাকত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কাকগুলো কখনো মাটিতে নামতো না, শুধু গাছে বসে থাকত। গ্রামের লোকেরা বলতে শুরু করে, এটা ভালো লক্ষণ না। হিন্দু পুরোহিতরা তখনই বিষয়টা বুঝে ফেলেছিল। তারা প্রকাশ্যে কিছু বলতো না, কিন্তু নিজেদের মধ্যে বলাবলি করত, এই লোকটা তান্ত্রিক, এ আর মানুষ নাই। এই সময় পুরোহিতরা গ্রামবাসীদের একটা কথা কড়া করে বলে দেয়, কেউ যেন এই লোকটার সাথে লাগতে না যায়, আর বাচ্চাদের বিশেষ করে দূরে রাখবে। কারণ তাদের বিশ্বাস ছিল সামু তখন আর সাধারণ তন্ত্রে নেই, সে অনেক দূর চলে গেছে। এক রাতে ঘটে এমন একটা ঘটনা যেটার পর আর কেউ সন্দেহ করেনি। একজন জেলে রাতে বিলের দিকে মাছ ধরতে গিয়েছিল। রাত তখন গভীর, চারিদিকে কুয়াশা। হঠাৎ সে দেখে বটগাছের নিচে কেউ বসে আছে। লোকটা বসে আছে মাটিতে আঁকা এক গোল বৃত্তের মধ্যে। বৃত্তের চারপাশে কিছু জ্বলছে, আগুন না আলো বোঝা যাচ্ছিল না। জেলেটা ভয় পেয়ে দূর থেকে তাকিয়েই ছিল, কাছাকাছি যাওয়ার সাহস পায়নি। সে পরে বলে, লোকটা নিঃশ্বাস নিত না, শুধু বসেছিল। পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া গেল পোড়া ছাই, অর্ধেক খাওয়া মাছ আর মানুষের হাড়ের মতো কিছু। এরপর থেকে দিনের বেলাতেও কেউ আর বটগাছের নিচে বসত না। এরই মধ্যে কল্পনা বাইজির মায়ের মৃত্যু হয়। বৃদ্ধা মানুষ, স্বাভাবিক মৃত্যু বলেই সবাই ধরে নেয়। কিন্তু গোপাল তখন পুরোপুরি সামুর ছায়ায়। গ্রামের কেউ কেউ বলতো, এই ছেলেটাকে বাঁচানো দরকার, কিন্তু কে বাঁচাবে, কার সাহস আছে? এরপর আসে সেই রাত, শীতের রাত, চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ বিকট এক শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে, বজ্রপাতের মতো।
কিন্তু আকাশ পরিষ্কার। লোকজন ঘর থেকে বেরিয়ে আসে। দূরে বিলের দিকে তাকিয়ে সবাই দেখে বটগাছের নিচে আগুনের মতো অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে আছে। কেউ চিৎকার করে বলে ওঠে, ওইখানে কিছু হইতেছে। গ্রামের মানুষ মশাল জ্বালিয়ে দৌড়াতে শুরু করে। এক গ্রাম না, আশেপাশের কয়েকটা গ্রাম থেকে লোক আসতে থাকে। যখন তারা বটগাছের নিচে পৌঁছায় তখন যে দৃশ্য তারা দেখে তা ভাষায় বর্ণনা করা কঠিন। মাটিতে আঁকা বিশাল এক বৃত্ত। বৃত্তটা আঁকা তাজা রক্ত দিয়ে। বৃত্তের মাঝখানে বসে আছে সামু, চোখ বন্ধ, একদম স্থির। আর বৃত্তের ভেতরেই পড়ে আছে একটা ছোট মেয়ের গলা কাটা লাশ। আর একটু দূরে গোপালের নিথর শরীর, তার মাথা নেই। এই দৃশ্য দেখে জনতা পাগল হয়ে যায়। আর ঠিক এখান থেকেই শুরু হয় গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। যে রাতে পুরো গ্রাম প্রথমবার বুঝতে পেরেছিল তারা শুধু একজন মানুষকে আশ্রয় দেয়নি, তারা আশ্রয় দিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপকে। বটগাছের নিচে পড়ে থাকা গোপালের নিথর দেহ আর সেই ছোট মেয়েটার গলা কাটা লাশ, এই দৃশ্য দেখেই জনতা আর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। শত শত মানুষ একসাথে চিৎকার করে ওঠে। কেউ কাঁদছে, কেউ গাল দিচ্ছে, কেউ আবার পাগলের মতো ছুটে যাচ্ছে সামুর দিকে। সামু তখনও বৃত্তের মাঝখানে বসে, চোখ বন্ধ, মুখে কোনো ভয়ের ছাপ নেই। গ্রামের কয়েকজন যুবক প্রথমে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। এরপর একে একে লাঠি, বাঁশ, মশাল যা হাতের কাছে পেয়েছে তাই দিয়েই মারতে শুরু করে। সামু কোনো প্রতিরোধ করেনি, চিৎকারও করেনি। শুধু একসময় তার চোখ খুলে যায়। যারা সামনে ছিল তারা পরে বলে, ওই চোখ মানুষের ছিল না। গণপিটুনিতে সামু একসময় অজ্ঞান হয়ে পড়ে। তার মাথা ফেটে রক্ত ঝরছিল, শরীরের হাড় ভেঙে গেছে বলে মনে হচ্ছিল। গ্রাম প্রধান জমশেদ খাঁ তখন সামনে এসে দাঁড়ান। তিনি বহু কষ্টে জনতাকে থামান, কারণ তার ভয় ছিল এই লোকটাকে এখানেই মেরে ফেললে আরও বড় বিপদ নেমে আসতে পারে। সামুকে দড়ি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয়, চারপাশে পাহারা বসানো হয়। এদিকে লোকজন ছোট মেয়েটার পরিচয় খুঁজতে শুরু করে। অনেকেই মেয়েটার মুখের দিকে তাকাতে সাহস পায়নি। শেষ পর্যন্ত জানা যায় মেয়েটা ছিল 2 গ্রাম দূরের এক মুসলিম পরিবারের সন্তান। তার বাবা যখন এসে লাশ দেখে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। এই খবর ছড়িয়ে পড়তেই জনতা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অনেকে বলে, একে আজই পুড়িয়ে মারতে হবে। ঠিক তখনই সামু হঠাৎ কথা বলে ওঠে। গলা খুব দুর্বল, কিন্তু কথা পরিষ্কার। সে বলে, আমাকে মারার আগে একটা কথা শুনো, না হলে এই গ্রাম শেষ হয়ে যাবে। এই কথায় সবাই থমকে যায়। গ্রাম প্রধান এগিয়ে গিয়ে বলে, কি বলতে চাস? সামু তখন ধীরে ধীরে বলে, গোপালের শরীরে যা আছে ওটা নষ্ট না করলে আমি মরলেও ও বাঁচবে না। এই কথা শুনে সবাই চমকে যায়। গ্রাম প্রধান জিজ্ঞেস করেন, কি আছে ওর শরীরে? সামু বলে, ওর 2 বাহুর ভেতরে তাবিজ আছে, আমি ছোটবেলা থেকেই ওকে প্রস্তুত করেছি। এই কথা শুনে অনেকেই আতঙ্কে পিছিয়ে যায়। গোপালের দেহ পরীক্ষা করা হয়, আর তখনই সবাই দেখে তার 2 বাহুতে পুরনো সেলাইয়ের দাগ। গ্রামের পুরোহিত এগিয়ে এসে সাহস করে সেই জায়গা কাটেন, আর সত্যি ভেতর থেকে বের হয় 2টো ধাতব তাবিজ। তাবিজ 2টো ছিল অস্বাভাবিক ভারী, হাতে নিলেই ঠান্ডা লাগছিল। সামু তখন স্বীকার করতে শুরু করে। সে বলে, আমি মানুষ ছিলাম, কিন্তু আর মানুষ থাকতে চাইনি। সে জানায় বহু বছর আগে সে বৌদ্ধ পাহাড়ে তন্ত্র সাধনা শুরু করে। সেখানে সে এক শক্তিশালী পিশাচ শ্রেণীর জিনের সাথে চুক্তি করে। তার লক্ষ্য ছিল একটাই, নিজের আত্মা বদলানো, পুরনো দেহ ছেড়ে নতুন দেহে চিরকাল বেঁচে থাকা। কিন্তু এর জন্য দরকার ছিল একজন অবৈধ পুত্র সন্তান, যার শরীর ও মন সে ছোটবেলা থেকেই নিয়ন্ত্রণ করতে পারবে। গোপাল সেই সন্তান, আর সেই যজ্ঞ সম্পন্ন করতে দরকার ছিল একজন কুমারী মেয়ের বলি। সামু বলে, আমি সব ঠিক করেছিলাম, কিন্তু যজ্ঞে একটা ভুল হয়ে গেছে। সে জানায় বলি দেয়া মেয়েটা কুমারী ছিল না, এই কারণে যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। যজ্ঞের সময় যে পিশাচ জিন হাজির হয়েছিল সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আর সেই পিশাচই গোপালকে টেনে নিয়ে মাথা ছিঁড়ে ফেলে। এই কথা শুনে জনতার শরীর ঠান্ডা হয়ে যায়। সামু কাঁপা কণ্ঠে বলে, ওই পিশাচ এখনও এখানেই আছে, আমি মরলেও যাবে না। গ্রাম প্রধান জিজ্ঞেস করেন, তাহলে সমাধান কি? সামু বলে, তাবিজ নষ্ট করতে হবে নির্দিষ্ট নিয়মে, না হলে এই জায়গা অভিশপ্ত হয়ে থাকবে। কিন্তু সে নিয়ম সে সম্পূর্ণ বলতে রাজি হয়নি। গ্রাম প্রধান সিদ্ধান্ত নেন সামুকে সকালে সবার সামনে শাস্তি দেওয়া হবে। রাতের জন্য তাকে মন্দিরে আটকে রাখা হয়। মন্দিরের চারপাশে শত শত মানুষ পাহারা দেয়। কেউ ঘুমায়নি। রাত কেটে যায় ভয়ে।
ভোরবেলা যখন মন্দিরের দরজা খোলা হয় সবাই স্তব্ধ হয়ে যায়। মন্দিরের ভেতরে সামু নেই, কোনো দড়ি ছেঁড়ার চিহ্ন নেই, কোনো দেয়াল ভাঙা নেই, কোনো গর্ত নেই। সামু গায়েব। এই দৃশ্য দেখে মানুষের ভেতর এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বুঝে যায় এই গল্প এখানেই শেষ হয়নি। যে মুহূর্তে মন্দিরের দরজা খোলা হয়েছিল আর দেখা গিয়েছিল সামু সেখানে নেই, সেই মুহূর্তে পুরো গ্রাম যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। কারো মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, কেউ বিশ্বাস করতে পারছিল না একজন মানুষ যাকে আধমরা অবস্থায় বেঁধে রাখা হয়েছিল, চারদিক পাহারায় ঘেরা, সে কিভাবে এক রাতের মধ্যে গায়েব হয়ে যেতে পারে। কিছু লোক বলছিল ও তন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে, আর কেউ কেউ বলছিল ও মানুষই ছিল না, ও ছিল অন্য কিছু। এই ঘটনার পর থেকেই গ্রামের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রথমে শুরু হয় ছোট ছোট অদ্ভুত ঘটনা। রাতে কেউ একা বের হলে মনে হতো কেউ পেছনে হাঁটছে। হারিকেন বা কুপির আলো হঠাৎ নিভে যেত, আবার নিজে নিজেই জ্বলে উঠত। বটগাছের দিক থেকে রাতে আগুনের মতো আলো দেখা যেত, কিন্তু আগুনের মতো হলেও সেগুলো নড়াচড়া করত না। কয়েক সপ্তাহের মধ্যেই ঘটতে শুরু করে বড় বিপদ। একদিন সকালে বিলের ধারে দুজন মানুষের লাশ পাওয়া যায়। দুজনই পাট কাটতে গিয়েছিল। তাদের শরীরের কোনো কাটা দাগ নেই, কিন্তু সব হাড় ভাঙা। সবচেয়ে ভয়ঙ্কর ছিল দুজনের ঘাড় এমনভাবে মোচড়ানো যেন কোনো অমানুষিক শক্তি এক টানে শরীর ঘুরিয়ে দিয়েছে। এরপর একে একে গরু ছাগল মারা যেতে শুরু করে। শরীর অক্ষত, কিন্তু রক্ত নেই। রাতে বটগাছের দিক থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যেত। অনেকে বলতো মাটির নিচ থেকে শব্দ আসছে। এই সময় গ্রাম প্রধান জামশেদ খাঁ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন। তিনি বলতেন, ভয় পেও না, আল্লাহ বড়। কিন্তু তিনিও মনের ভেতরে শান্ত ছিলেন না। এক রাতে তিনি অন্য গ্রাম থেকে সালিশ শেষ করে একাই বাড়ি ফিরছিলেন। সাথে ছিল তার হারিকেন আর লাঠি। পরদিন সকালে বিলের পূর্ব পাশে পানির মধ্যে তার লাশ পাওয়া যায়। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো রক্ত নেই। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, হারিকেনটা তখনও জ্বলছিল। এই মৃত্যু গ্রামের মানুষের শেষ ভরসাটুকুও কেড়ে নেয়। সবাই বুঝে যায় এটা মানুষের কাজ না। এরপর আর কেউ সন্ধ্যের পর একা বেরোতো না। বটগাছের কাছাকাছি কেউ যেত না। কিন্তু বিপদ এখানেই থামেনি। কিছুদিন পর দুজন লোক বটগাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে আর ফিরে আসেনি। পরদিন তাদের লাশ পাওয়া যায়, একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন, আরেকজনের শরীর এমনভাবে ছেঁড়া যেন কেউ টেনে টেনে আলাদা করেছে। এই অবস্থায় গ্রামের মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। তখনই খবর আসে ময়মনসিংহ শহরে পাকিস্তানের পাঞ্জাব থেকে একজন কামিল বুজুর্গ আলেম এসেছেন। কয়েকজন সাহস করে তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। সব শুনে ওই বুজুর্গ আলেম কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, এটা মানুষের সাধ্য না, এটা তন্ত্রের জিনিস, আমি চেষ্টা করব। এশার নামাজের পর তিনি কয়েকজন ছাত্র নিয়ে বাইজি বাড়ির উঠানে বসেন। তিনি স্পষ্ট বলে দেন, ফজরের আগে কেউ এখানে আসবে না, কেউ ঘর থেকেও বেরোবে না। সেই রাত ছিল গ্রামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাত। লোকজন ঘরের ভেতরে বসে ঝড়ের মতো শব্দ শুনছিল। মনে হচ্ছে শুধু বাইজি বাড়ির জায়গাটুকুতে আকাশ ভেঙে পড়ছে। কেউ কান্না, কেউ চিৎকার, কেউ আবার পশুর গর্জনের মতো আওয়াজ শুনেছে। ভোরের আজান হওয়ার পর সব শব্দ থেমে যায়। লোকজন দৌড়ে আসে। উঠান ভরা ভাঙা ডাল, ছেঁড়া পাতা, মাটির গর্ত। বুজুর্গ আলেমের 4 জন ছাত্র অজ্ঞান হয়ে পড়েছিল। পানি ছিটালে তারা জ্ঞান ফিরে পায়। এরপর সবাই মিলে সেখানেই ফজরের নামাজ পড়ে। নামাজ শেষে বুজুর্গ আলেম বলেন, আল্লাহর রহমতে এই জায়গার বড় বিপদ কেটে গেছে। কিন্তু একটা কথা মনে রেখো, এই বটগাছের নিচে আর কেউ যেন সাধনা না করে, কেউ যেন তন্ত্র নিয়ে না বসে, নইলে আবার সব শুরু হবে। তিনি সবাইকে বলেন শরীরের তাবিজ খুলে ফেলতে, নিয়মিত নামাজ পড়তে। এই ঘটনার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাইজি বাড়ি পুড়িয়ে ফেলা হয়, শুধু মন্দিরটা কিছুদিন দাঁড়িয়েছিল। সময় গড়াতে গড়াতে সব কিছু মাটির সাথে মিশে যায়, কিন্তু বট গাছ ওটা থেকে যায় আজও। অনেকে বলে আজও রাতে ওখানে আগুন দেখা যায়, আজও নাকি তন্ত্রের জিনিস পড়ে থাকতে দেখা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, 2026 সালেও নাকি কিছু মানুষ ওখানে মানত করে। এই গল্প সত্য না মিথ্যে আমি জানি না, কিন্তু যারা ইচাইল বিলের ওই বট গাছ দেখেছে তারা একটাই কথা বলে, ওটা সাধারণ গাছ না। প্রিয় লিসেনার্স, ভয় পাওয়াই উদ্দেশ্য না, সতর্ক হওয়াই উদ্দেশ্য। অজানা জায়গায় কখনো তন্ত্র, কখনো কৌতূহল নিয়ে যাবেন না, কারণ কিছু দরজা একবার খুললে আর বন্ধ হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।